ওকে, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে ভাইয়া? আচ্ছা, আশা করি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া যে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না আমাকে। সবাইকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটি নেটে এবং সাউন্ডে পারফেক্ট আছে। ওকে, ভেরি গুড। নেটে এবং সাউন্ডে পারফেক্ট আছে, তাই না? আচ্ছা, কিন্তু 100 জন আসছে কেন এখনো? বাকিরা কই? বাকিরা কই বলেন তো? দ্রুত সবাইকে ডেকে নেন একটু ক্লাসে। সবাইকে একটু দ্রুত ডেকে নেন। ওকে, আচ্ছা। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নাকি? না ভালো নাই, কোনটা বলেন? অল পারফেক্ট স্যার। জি স্যার, সব কিছু ঠিকঠাক। ওকে, ভেরি গুড। যেহেতু সব কিছু ঠিকঠাক তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ দেখেন। সবাই আসার আগে আমরা একটু আলোচনা করে নিই কিছু জিনিস নিয়ে, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের তারিখটা কত যেন? আজকে হচ্ছে আমাদের তারিখ হচ্ছে 7 তারিখ না ভাই? আজকে 7 অক্টোবর। ওকে, 7 অক্টোবর, তাই না? কালকে হচ্ছে 8 অক্টোবর। কালকে হচ্ছে আমাদের ক্লাস হবে। হ্যাঁ, কালকে হচ্ছে আমাদের ক্লাস হবে, রুটিন ওয়াইজ ক্লাস হবে। আজকে তো ক্লাস হয়ে গেল, কালকে আমাদের রুটিন ক্লাস, ঠিক আছে? রুটিনে যা যা আছে কালকে আমাদের রুটিন ক্লাস হবে। ওকে, এবার আসেন 9 অক্টোবর। 9 অক্টোবরে শুধুমাত্র একটি বিষয়ের ক্লাস হবে, ঠিক আছে? 9 অক্টোবরে রুটিনের একটি ক্লাস হবে, সেটা হচ্ছে সম্রাট স্যারের ম্যানেজমেন্ট ক্লাস। ওকে, 9 অক্টোবর সম্রাট স্যারের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস। ক্লিয়ার? দেন 10 অক্টোবর থেকে ছুটি। ওকে, 10 অক্টোবর থেকে আমাদের কি শুরু হবে? 10 অক্টোবর থেকে আমাদের ছুটি। দুটি না, ছুটি। 10 অক্টোবর থেকে আমাদের ছুটি শুরু, ঠিক আছে? 10 অক্টোবর থেকে আমাদের ছুটি শুরু। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? তাহলে আমাদের 10 অক্টোবর থেকে ছুটি শুরু। এবার আসেন, আপনাদের একটা রেজাল্ট আবার 15 তারিখে। এই তো একটা ঝামেলা করে দিল দেখেন। রেজাল্ট 15 তারিখে, তাই না? ঠিক আছে। ধরেন, আচ্ছা, পূজা শেষ কবে বলেন তো একটু? কে কে আছেন এখানে? ভাইয়া বলেন তো, পূজা শেষ কবে একটু বলেন তো? এখানে যারা আছেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই এবং বোনেরা আছেন তারা একটু ভাইয়া বলেন তো আপনাদের পূজাটা শেষ কবে ভাইয়া? পূজা কি 13 তারিখে শেষ হচ্ছে? একটু জাস্ট কমেন্ট করে জানান তো ভাইয়া যে পূজাটা শেষ কবে। হ্যাঁ ভাইয়া, 13 তারিখে শেষ হচ্ছে পূজা, তাই না? 13 তারিখে পূজা শেষ হচ্ছে। আচ্ছা, 13 তারিখে পূজা শেষ হচ্ছে, রাইট? অনামিকা, 13 তারিখে শেষ না পূজা? আচ্ছা, তাহলে পূজা যদি 13 তারিখে শেষ হয়, গুড। 13 তারিখে যদি পূজা শেষ হয়, ভালো কথা। তাহলে ধরেন 15 তারিখে, হ্যাঁ, কত তারিখ? 15 তারিখ আমরা জাস্ট একটা আইডিয়া, হ্যাঁ, আমরা শিক্ষকরা আলোচনা করে জানাবো, এটা জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম। 15 তারিখে আমাদের এই 1 মাস, 11 তারিখে কোর্স শুরু হওয়ার পর থেকে এই 1 মাস আমাদের যা যা পড়ানো হয়েছে, এই 1 মাসের পড়ার উপরে 15 তারিখে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? 1 মাস পড়ার উপর, ঠিক আছে? 1 মাস পড়ার উপর যা যা হয়েছে তার উপরে 15 তারিখে আমাদের একটা পরীক্ষা হবে। এখন বলতে পারেন ভাইয়া 15 তারিখে তো রেজাল্ট। ভাই, এইচএসসি রেজাল্টের কর্মফল অনেক আগে হয়ে গেছে আপনার, ঠিক আছে? কর্মের যে ফলটা সেটা অনেক আগে হয়ে গেছে আপনার, তো ওটা নিয়ে চিন্তা করে লাভ নাই, যেটা হওয়ার হবে। এবং যে যেটা মানে আশঙ্কা করছেন তার চেয়ে রেজাল্ট ভালোই হবে, ঠিক আছে? যেহেতু পরীক্ষাটা এলোমেলো হয়ে গেছে, যার যেটা পাওয়ার কথা তার চেয়ে রেজাল্টটা ভালোই হবে, ঠিক আছে? তো সেটা নিয়ে টেনশন করে লাভ নাই। ওকে, তাহলে 15 তারিখে আমাদের 1 মাসে যা যা পড়া হয়েছে তার উপর একটা এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? রেজাল্টের মতো থাকুক, আমাদের পড়াশোনা আমাদের পড়ার মতো থাকুক, ঠিক আছে? সেটা নিয়ে আমরা টেনশন করব না ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া? তাহলে 1 মাসে যা যা পড়েছি তার একটা রুটিন আমরা সাজিয়ে দিব, যে 1 মাসের কোন কোন টপিকগুলো আমাদের হয়েছে সিলেবাস আকারে দিয়ে দিব। বাংলা কোন কোন টপিক হবে, ইংলিশ কোন কোন টপিক হবে, অ্যাকাউন্টিং কোন কোন টপিক, ম্যানেজমেন্ট কোন কোন টপিক, এভরিথিং আমরা সাজাই দিব। ওর মধ্যে পড়াশোনাটা করে নেবেন, ঠিক আছে? 15 তারিখ কেন দিলাম? কারণ হচ্ছে 13 তারিখে তো পূজা শেষ হচ্ছে। তো
13 তারিখ থেকে 14 তারিখ 15 তারিখ যাতে একটু পড়াশোনা করতে পারেন আপনারা, আর এর ফাঁকে ফাঁকেও একটু পড়াশোনা করতে হবে। কারণ শোনেন, আমি একটা কথা বলি, হ্যাঁ, যারা ওই যে মানে পূজাটা যাদের জন্য, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, মানে ডিরেক্টলি আমি চাপাই দিচ্ছি না, কিন্তু আমার যদি ঈদ হইতো, যেহেতু আমি মুসলিম ধর্মের মানুষ, যদি ঈদ হইতো তাহলে কিন্তু আমি তাদেরকে কি বলতাম জানেন? ঈদ হইলে আমি যেটা বলতাম সেটা হচ্ছে, ভাইয়া এই বছর ঈদটা আপনার জন্য না। যদি ঈদ হইতো সেক্ষেত্রে বলতাম। এখন পূজা, যেহেতু আমি অন্য ধর্মের, এখন আমি মানে পূজা নিয়ে যদি আমি এটা ডিরেক্ট যদি রেস্ট্রিকশন দিই তাহলে অনেকে এটাকে খারাপভাবে নিতে পারে। তো আমি সব অ্যাডমিশন ব্যাচে ঈদের মধ্যে যখন পড়ে আমি বলে দিতাম। এবারে যেমন জিএসটি এক্সামটা ঈদের মধ্যে পড়লো, তো আমি বলে দিয়েছিলাম তাদেরকে যে এই বছরে ঈদটা অন্তত আপনার জন্যে না, আপনি এই বছরের ঈদকে স্যাক্রিফাইস করেন, সামনের বছরের ঈদটা আপনার জন্যে কি হবে, সামনের বছরের ঈদটা আপনার জন্য একটা পাবলিকিয়ান হয়ে কাটাইতে পারবেন, ঠিক আছে? তো সেই কারণে আমি বলছি, উৎসব আছে, উৎসবে যে বাধ্যতামূলক যে জিনিসটা, আমি হয়তো অনেকটা বুঝবো না, আপনাদের ধর্মের বাধ্যতামূলক যতটুকু কর্মকাণ্ড আছে ততটুকু আমরা সম্পন্ন করে আমাকে কিন্তু পড়ার টেবিলে থাকতে হবে। ঈদ হইলে যেমন আমি বলতাম, ঈদের তুমি নামাজটা পড়ো, ঈদের দিন অন্তত ওই একটা দিনের একটা বেলা তুমি আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করো, তুমি বিকাল থেকে পড়তে বসো। এবং আমিও ঈদের দিন ওই বিকাল থেকে বা সন্ধ্যা থেকে পড়তে বসেছিলাম, আমার সময় 14 সালে সময় ছিল না, বুঝছেন? তো এই জিনিসটা আমি বলতাম। হ্যাঁ, এই যে রমজান আলী আছে, ও সেকেন্ড টাইমার, ও কিন্তু বললো, ঠিক আছে? তো আমিও ডিরেক্ট আপনাদেরকে এটা আমি বলছি না, কারণ আমি এটা বলার কোনো অধিকার রাখি না। যদি আমার ধর্মে হইতো এই জিনিসটা, তাহলে আমি তাদেরকে বলতাম যে এটা বিসর্জন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, কারণ দেখেন, বাধ্যতামূলক কর্মকাণ্ড অতটুকু করলেই কিন্তু হয়, কারণ সারা বছরই তো আমি এগুলো পালন করে এসেছি। হ্যাঁ, সারা বছরে আমি পালন করে এসেছি, তো একটা বছর যদি আমি একটু যদি স্যাক্রিফাইস করি, যতটুকু আমার করার দরকার ওটা তো করবোই। যেমন আমাদের ঈদ নিয়ে যদি বলি, নামাজ পড়তে হয়, ঈদের নামাজ আছে, জামাত আছে, এটা কর্মকাণ্ড করতে হয়, একটা বেলা আত্মীয় স্বজনের সাথে দেখা দেখি করা, ফর্মালিটি যতটুকু পালন করে দেন আমি বলতাম যে পড়াশোনা করতে বসে যান, কারণ সামনের বছর থেকে যে আপনাদের ঈদটা আসবে, ঈদটা একজন পাবলিকিয়ান হয়ে ঈদটা কাটাইতে পারবেন। অনেকে হয়তো বাইরে থাকবেন, বাইরে পড়াশোনা করবেন ইউনিভার্সিটিতে, ঈদের ছুটি উপলক্ষে বাসায় যাবেন, তো সেই রকম ঠিক এইরকম। কিন্তু আমি আমি জানি না, সে কারণে আপনাদের ধর্ম নিয়ে এটা বলার অধিকার রাখি না, কারণ আমার কাছে প্রতিটা ধর্মের সবাইকে আমি সম্মান করি, সেই জায়গা থেকে আমি এই কথাটা বললাম, ঠিক আছে? তো যাই হোক, যারা আছেন, বন্ধ না দিলেও সমস্যা হতো না, পরিবারের সাথে একদিন বের হবো, দরকার নাই, আচ্ছা ঠিক আছে। তো যারা অন্য ধর্মাবলম্বীদের যারা আছেন, তারা কি হচ্ছে, আমাদের কতদিন আছে অ্যাডমিশনের এক্সামের, আচ্ছা এটা হইলে বলে দিবে, ঠিক আছে? তো আমার কথাতে কি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা কি কষ্ট পাইলেন? আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি কিন্তু বাস্তবতা বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? আমরা যত কম সময় আমরা নষ্ট করব, নষ্ট বলতে আননেসেসারি কাজ, যেমন অন্য সময় আপনি কলেজে যখন পড়তেন, আপনি ধরেন 3 দিন ঘোরাঘুরি করেছেন, তো এখন তো ভাইয়া বুঝতে হবে পরিস্থিতি, 3 দিন ঘোরাঘুরি করার মতো কি সময় আছে আমার হাতে? অবশ্যই নাই ভাইয়া, ঠিক আছে? এই জায়গাতে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রেখেন। ওকে, আজকে আমরা আমাদের লেকচারে পড়াশোনায় চলে যাই। হ্যাঁ, আজকের লেকচারটা আমরা সম্পূর্ণ খাতায় নোট করব। ওকে, আজকে কোনো স্লাইড নাই, আজকে খাতায় নোট করব, খাতাটাই হচ্ছে আমাদের স্লাইড। ওকে, তাহলে সুন্দর করে খাতা কলম নিয়ে সবাই বসে যাব, ঠিক আছে? দেখেন, আজকে আমাদের লেকচারে 2টা টপিক ছিল। নাম্বার 1 সমাপনী দাখিলা, নাম্বার 2 সংশোধনী দাখিলা, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে একটা টপিক পড়াবো আজকে। ওকে, আমি জাস্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে সমাপনী দাখিলা। ওকে, আর সংশোধনী দাখিলাটা আপনাদের পূজার ছুটির পরে আমি পড়াবো। ক্লিয়ার ভাইয়া? পূজার ছুটির পরে একটা এক্সট্রা ক্লাস নিব আমি, সেই এক্সট্রা ক্লাস আমি পড়াবো, না হলে আপনাদের একটু চাপ বেশি হয়ে যেত, ঠিক আছে? তাহলে আজকে আমরা সমাপনী দাখিলাটা পড়বো এবং খুব ভালো করে সমাপনী দাখিলাটা শিখবো। আমার মনে হয় সমাপনী দাখিলা সম্পর্কে আপনাদের নলেজ নাই। সমাপনী দাখিলা আপনারা কি করেননি, এইচএসসিতেও করেননি, কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা টপিক, ছোট্ট টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? ছোট্ট টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি বলেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাপনী দাখিলা। ওকে, আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সমাপনী দাখিলা, ঠিক আছে? সমাপনী মানে কি ভাইয়া? সমাপনী মানে হচ্ছে শেষ, রাইট? সমাপনী মানে কি? সমাপনী মানে হচ্ছে শেষ। প্রথম কথা, আমাদের সমাপনী মানে হচ্ছে শেষ, ঠিক আছে? পূজার ছুটি কতদিন সব বলে দেবো ভাইয়া, ঠিক আছে? নোটিশ দিয়ে দিব এবং সবকিছু বলে দিব। ওকে, এবার আমরা পড়াশোনায় চলে আসি, ঠিক আছে? এবার আমরা পড়াশোনায় চলে আসি। তাহলে সমাপনী মানে হচ্ছে শেষ।
তাহলে সমাপনী দাখিলা মানে হচ্ছে শেষ দাখিলা, তাই না? এখন কোন শেষ দাখিলা ভাইয়া? দেখি আমরা কালোর উপরে লিখি, তাই না? দেখেন তাহলে কোন শেষ দাখিলা ভাইয়া? সমাপনী দাখিলা মানে শেষ দাখিলা, রাইট? তাহলে লিখেন সবাই, হেডিং দেন সমাপনী দাখিলা। ইংরেজি করলে হয় ক্লোজিং এন্ট্রি। কি হয় ভাইয়া? ক্লোজিং। ক্লোজিং মানে শেষ, এন্ট্রি মানে হচ্ছে দাখিলা। তাহলে এটার ইংরেজি কি দাঁড়ায়? ইংরেজি দাঁড়ায় হচ্ছে ক্লোজিং এন্ট্রি। ঠিক আছে, এখন দেখেন কি শেষ হবে ভাইয়া? দেখেন সমাপনী দাখিলা কখন দেয়া হয়? সমাপনী দাখিলা দেয়া হয় হিসাবকাল শেষে। কখন দেয়া হয়? হিসাবকাল শেষে। কোন শেষে ভাইয়া? হিসাবকাল শেষে। হিসাবকাল শেষে যে কি করব ভাইয়া? হিসাবকাল শেষে যে দাখিলা দেয়া হয়, ওকে, যে দাখিলা বা যে জাবেদা দেয়া হয়। আপনারা জানেন যে জাবেদা দাখিলা একই জিনিস, সেটাই হচ্ছে আমাদের কি? সমাপনী দাখিলা। তাহলে নাম্বার 1 পয়েন্ট লেখেন, হিসাবকাল শেষে যে দাখিলা বা জাবেদা দেয়া হয় সেটাই হচ্ছে আমাদের কি? সমাপনী দাখিলা। ক্লিয়ার ভাইয়া? তাহলে কনসেপ্ট 1 আমাদেরকে মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে সমাপনী দাখিলা দেয়া হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের, এটা হচ্ছে, আচ্ছা এই নীতিমালা চ্যাপ্টারে পড়াবো, এটা বাদ দেন। আচ্ছা এবার আসেন, কোন কোন হিসাবের আমরা সমাপনী দাখিলা দিব? লিখে নেন, সকল প্রকার অস্থায়ী হিসাবের। কার ভাইয়া? সকল প্রকার অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব। কি ভাইয়া? অস্থায়ী হিসাবের আরেকটা নাম কি? অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব, অথবা আমরা বলতে পারি অবাস্তব হিসাব। ঠিক আছে, অবাস্তব হিসাবের জন্য আমরা কি করব? সমাপনী দাখিলা দিব। ক্লিয়ার ভাইয়া? সমাপনী দাখিলা প্রদান করা হয়, ওকে। তাহলে এ পর্যন্ত সবার লেখা হয়েছে ভাইয়া? বলেন তো, সুন্দর করে লিখে নিন। আমরা খুবই আস্তে আস্তে পড়বো, কারণ টপিক অনেক ছোট, কিন্তু এই টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আর আমরা যেহেতু এইচএসসিতে পড়িনি, ভুল করার সম্ভাবনা থাকে। তাহলে আমার মনে হয় এতটুকু লেখা হয়েছে, তাই না? হিসাবকাল শেষে যে দাখিলা দেয়া হয় সেটাই সমাপনী দাখিলা। সকল প্রকার, আমরা কি বলেছি দেখেন তো, সকল প্রকার অস্থায়ী হিসাব বা অবাস্তব হিসাব বা সাময়িক হিসাবের জন্য আমরা কি করব? সমাপনী দাখিলাটা প্রদান করব। ঠিক আছে, এখন ভাইয়া এই যে অবাস্তব কি হিসাব, এগুলো আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, আর কিছু পয়েন্ট দেখে নি। দেখেন সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে, লিখেন তাহলে সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে সকল প্রকার অস্থায়ী হিসাবের জের বন্ধ করা হয়, অথবা আমরা একে বলতে পারি শূন্য করা হয়। ঠিক আছে, তাহলে সকল হিসাবের জের বন্ধ করাও যে জিনিস, শূন্য করাও সেই জিনিস। মনে থাকবে ভাইয়া? দেখেন তাহলে সকল প্রকার অস্থায়ী হিসাবের জের বন্ধ করাও যে জিনিস, শূন্য করাও সেই জিনিস। মনে থাকবে ভাইয়া? সবার কি মনে থাকবে? আমাকে একটু বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? কাউকে অ্যাটাক করে আমরা কোনো কথা বলবো না, পরিস্থিতি খুবই স্বাভাবিক, খুবই ঠান্ডা পরিস্থিতি, উত্তেজিত করব না কাউকে, এবং আমারও মাথাটা খারাপ করে দেন না প্রথমে। ঠিক আছে, আমার আবার একটা রোগ আছে, সে রোগ হচ্ছে অযথা কোনো জিনিস আমি দেখতে পারি না, দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছেন? আচ্ছা, এই কারণে বিভিন্ন জনকে নিয়ে মাঝে মধ্যে অনিয়ম দেখলে কথা বলে ফেলি, তখন অনেকে আবার খারাপ বলে আমাকে। তাহলে দেখেন, তাহলে এই পয়েন্টগুলো আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, যে সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে সকল প্রকার অস্থায়ী হিসাবের জের কি করা হয়? বন্ধ করা হয় বা শূন্য করা হয়। এটা হচ্ছে সমাপনী দাখিলার উদ্দেশ্য বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে যদি বলে সমাপনী দাখিলার উদ্দেশ্য কি, আমরা বলবো সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে সকল প্রকার অস্থায়ী হিসাবের জের বন্ধ করা হয় বা শূন্য করা হয়। কনসেপ্ট বুঝছি ভাইয়া? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমরা সকলে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পয়েন্ট কি আসলো? পয়েন্ট আসলো সমাপনী মানে যেহেতু শেষ,
তাহলে কোন শেষ? অ্যাকাউন্টিং এর শেষ বলতে বোঝায় হিসাবকালের শেষে যে দাখিলা দিব সেটাই সমাপনী দাখিলা। কোন হিসাবগুলোর জন্য সমাপনী দাখিলা দিব ভাইয়া? অস্থায়ী হিসাব, সাময়িক হিসাবের জন্য আমরা সমাপনী দাখিলা দিব। সমাপনী দাখিলা কেন দিব ভাইয়া যদি বলে, তাহলে আমরা বলবো অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করার জন্য বা জেরকে শূন্য করার জন্য আমরা সমাপনী দাখিলা দিব। ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে সকলের নোট দেখতে চাই, বিজনেস স্কোয়াড যাতে আজকে সকলের নোটে ভরপুর থাকে, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই আমরা। এবার আসেন দেখেন, তাহলে আমরা একটা পয়েন্ট পড়েছিলাম যে অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব বা এই জিনিসগুলো কি, ঠিক আছে? দেখেন, তাহলে আমরা সুন্দর করে এইভাবে একটা ঘর টানবো, ঠিক আছে? এইভাবে ঘর টানার পরে আমরা এখানে লিখবো কি? এখানে আমরা লিখবো অস্থায়ী হিসাব। ওকে, কি লিখবো? অস্থায়ী হিসাব, ঠিক আছে? বা আমরা লিখবো সাময়িক হিসাব, ঠিক আছে? বা এটাকে আমরা বলতে পারি কি? অবাস্তব হিসাব, ঠিক আছে? অবাস্তব হিসাব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, নোট করি প্রতিদিন, পোস্ট করি না গ্রুপে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে ভাই আমরা দেখি। হ্যাঁ, দেখি তাহলে অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব বা অবাস্তব হিসাবগুলো কি কি। দেখেন, আয়, ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ, ঠিক আছে ভাইয়া? দেখেন, আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এই যে আমরা হিসাবগুলো দেখছি, এই হিসাবগুলোকে আমরা বলবো অবাস্তব হিসাব, সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন, কনসেপ্ট ক্লিয়ার? বলেন তো আমাকে। আয়, ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ, এগুলোকে আমরা কি বলবো? উত্তোলন। আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো অস্থায়ী হিসাব, অবাস্তব হিসাব বা সাময়িক হিসাব। তাহলে এই যে আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এর মধ্যে আর কি কি হিসাব থাকতে পারে ভাইয়া? দেখি তো। আয় ব্যয় মানে তো বুঝেন, তাই না? এখন এর মধ্যে বিপরীত আয় এবং বিপরীত ব্যয়ও থাকবে। আমরা তো নিশ্চয়ই জানি বিপরীত আয় কোনগুলো, বিপরীত ব্যয় কোনগুলো, সবাই জানি বিপরীত আয় এবং বিপরীত ব্যয় কোনগুলো, জানি তো না? আচ্ছা, এবার উত্তোলন, উত্তোলনের মধ্যে কি কি আসে ভাইয়া? উত্তোলনের মধ্যে আয়কর আসে না? উত্তোলনের মধ্যে কি ভাইয়া? জীবন বীমা আসে না? আসে তো নাকি? তাহলে উত্তোলন, জীবন বীমা, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী বা সাময়িক হিসাব। সবাই কি বুঝতে পেরেছি আমার কথা ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? বিপরীত আয়, বিপরীত ব্যয় ক্লাস নাম্বার 2-তে পড়াইছি, মাথায় যদি না আসে থাপড়ান, নিজেকে নিজে থাপড়ান, বুঝছেন? তাহলে দেখেন, বিপরীত আয়, বিপরীত ব্যয়, আয়কর এবং জীবন বীমা, আমরা কি জানি? আয়কর এবং জীবন বীমাকে আমরা উত্তোলন হিসাব নামে জানি, তাই না ভাইয়া? তাহলে আমরা এক্সট্রা করে লিখে নিলাম যে আয়কর এবং জীবন বীমা এগুলো হচ্ছে আমার কি হিসাব? এগুলো আমার অস্থায়ী হিসাব, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি এখানে যে হিসাবগুলোর নাম লিখেছি, এই হিসাবগুলোর জন্য আমরা কি করব ভাইয়া? এই হিসাবগুলোর জন্য আমরা কি করব? সমাপনী দাখিলা প্রদান করব, ঠিক আছে? আমরা কি করব? সমাপনী দাখিলা প্রদান করব, ঠিক আছে? প্রদান করা হবে। তাহলে এই হিসাবগুলোর জন্য কি হবে? সমাপনী দাখিলা প্রদান করা হবে। তাহলে ভাইয়া বলেন তো, এই হিসাবগুলোর জন্য সমাপনী দাখিলা যদি আমি প্রদান করি, তাহলে হিসাবকাল শেষে এই হিসাবগুলো কি হয়ে যাবে? এই হিসাবগুলো বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই হিসাবগুলো বন্ধ হয়ে যাবে, বা বন্ধ হওয়াকে আমরা কি বলতে পারি? জের শূন্য হয়ে যাবে, ঠিক আছে? জের কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। মাথায় থাকবে ভাইয়া? তাহলে দেখেন, আমরা কতগুলো পয়েন্ট দেখেছি, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এই চারটা হচ্ছে অস্থায়ী হিসাব। এখন এগুলোকে যদি আমরা একটু ভাঙি, তাহলে দেখি আয় বলতে আয়ও বোঝাবে, বিপরীত আয়ও বোঝাবে, ব্যয় বলতে বিপরীত ব্যয়ও বোঝাবে, উত্তোলনের মধ্যে আছে আয়কর এবং জীবন বীমা। অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট দেখছি, এই পয়েন্টগুলোই কি? এই পয়েন্টগুলোই হচ্ছে অস্থায়ী, সাময়িক বা অবাস্তব হিসাব। ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন, এই অবাস্তব বা
অবাস্তব হিসাবগুলোর জন্য আমরা কি করব, সমাপনী দাখিলা প্রদান করব। আর সমাপনী দাখিলা আমি যখনই প্রদান করব এই হিসাবগুলো কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এই হিসাবগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এগুলোর জের কি হয়ে যাবে, এগুলোর জের শূন্য হয়ে যাবে না ভাইয়া, এগুলোর জের কিন্তু কি হয়ে যাবে, এগুলোর জের শূন্য হয়ে যাবে। ওকে, এখন ভাই আমাকে বলেন আরেকটা পয়েন্ট উপরে লিখলাম আমি, হ্যাঁ বলেন তো এগুলোর জের যদি শূন্য হয়ে যায় তাহলে এই হিসাবগুলো কি সমাপনী দাখিলা দেওয়ার পরে শূন্য হয়ে যাওয়া মানে কি, বন্ধ হয়ে যাওয়া। তাহলে বন্ধ হয়ে গেলে এই হিসাবগুলো তো আর থাকছে না, ফিনিশ, ইন্তেকাল, ঠিক আছে, বন্ধ হয়ে গেল। তাহলে বন্ধ হয়ে যদি যায় তাহলে সমাপনী দাখিলা দেওয়ার পরে আমরা কি করি, সমাপনী রেওয়ামিল প্রস্তুত করি। তাহলে এই হিসাবগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই হিসাবগুলো কি আর সমাপনী রেওয়ামিলে যাইতে পারবে, অবশ্যই যাইতে পারবে না। তাহলে লিখে রাখেন অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব বা অস্থায়ী হিসাব কি হবে না, সমাপনী রেওয়ামিলে, সমাপনী রেওয়ামিলে আসবে না, সমাপনী রেওয়ামিলে আসবে না। তাহলে ভাইয়া সমাপনী রেওয়ামিলে কোন হিসাব আসবে না, সমাপনী রেওয়ামিলে অস্থায়ী হিসাব, সাময়িক হিসাব বা অবাস্তব হিসাবগুলো আসবে না। তাহলে এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছি আমরা? এই পর্যন্ত যদি আমরা সকলে ক্লিয়ার হতে পারি তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন যদি একটা আসে 1 মার্ক নিশ্চিত আমাদের। ওকে, তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি? ভাইয়া বলেন তো আমাকে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। অস্থায়ী হিসাব কোনগুলো, অস্থায়ী হিসাবগুলোর সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করি, অস্থায়ী হিসাবগুলো সমাপনী দাখিলা দেওয়ার পরে যে রেওয়ামিল প্রস্তুত করি সেই রেওয়ামিলে যাবে না। এবারে আসেন স্থায়ী হিসাব। এবার আমাদেরকে পড়তে হবে কি, এবার আমাদেরকে পড়তে হবে স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব বা আমরা বলতে পারি বাস্তব হিসাব, ঠিক আছে, স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাবগুলো কোনগুলো ভাইয়া, ঠিক আছে। দেখেন সকল প্রকার সম্পদ দায় আর মালিকানা সত্ত্ব, ঠিক আছে, সকল প্রকার সম্পদ দায় মালিকানা সত্ত্ব হিসাবগুলোকে আমি কি বলবো, স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। এখন এর মধ্যে কি কি আসবে, এর মধ্যে যদি আমরা একটু ভেঙে চুরে দেখি তাহলে এর মধ্যে বিপরীত সম্পদও আসবে এবং বিপরীত দায়ও আসবে, কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব আসবে না। বিপরীত মালিকানা সত্ত্ব কি হিসাব, এই যে উত্তোলন বিপরীত মালিকানা, আয়কর বিপরীত মালিকানা, জীবন বীমা বিপরীত মালিকানা, এগুলো কিন্তু অস্থায়ী, ঠিক আছে। তাহলে আমি জাস্ট মনে রাখবো সম্পদ দায় মালিকানা সত্ত্ব আর কি বিপরীত সম্পদ বিপরীত দায়, এগুলো হচ্ছে আমাদের কি হিসাব ভাইয়া, এগুলো হচ্ছে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব, ঠিক আছে। এবার দেখি এগুলো তাহলে স্থায়ী হিসাবের জন্য মনে রাখতে হবে সমাপনী দাখিলা দেয়া হয় না। তাহলে সমাপনী দাখিলা দেয়া হয় না মানে কি, এই হিসাবগুলোর কি হবে না, জের শূন্য হবে না, ঠিক আছে, জের শূন্য হবে না বা বন্ধ হবে না। যেহেতু বন্ধ হবে না সেই কারণে এদের নাম স্থায়ী হিসাব। তাহলে এই হিসাবগুলোর যে আমি সমাপনী দাখিলা দিব না, তাহলে এই হিসাবগুলোর জন্য কি দাখিলা দিতে হয়, পরবর্তী বছরের শুরুতে আমাকে কি দিতে হবে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব নিয়ে আমাদেরকে প্রারম্ভিক দাখিলা দিতে হয়। কি দিতে হয়, প্রারম্ভিক দাখিলা দিতে হয়। তাহলে প্রারম্ভিক দাখিলা দিতে হয় কোন হিসাবগুলো নিয়ে, প্রারম্ভিক দাখিলা দিতে হয় স্থায়ী হিসাবগুলো নিয়ে। তাহলে স্থায়ী হিসাব কোনগুলো, সম্পদ দায় মালিকানা সত্ত্ব, সম্পদ দায় মালিকানা সত্ত্ব নিয়ে যে দাখিলা দিতে হয় তার নাম প্রারম্ভিক দাখিলা। আর বলেন এগুলোর জের যেহেতু শূন্য হয় না সেজন্য স্থায়ী হিসাবগুলো কি হয় ভাইয়া, স্থায়ী হিসাবগুলো সমাপন পরবর্তী রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। সমাপন পরবর্তী রেওয়ামিলে কি হবে ভাইয়া, অন্তর্ভুক্ত হবে। সবাইকে বলি ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছি সবাই, রাইট, সমাপন পরবর্তী রেওয়ামিলে এগুলো আসবে। সবাইকে ক্লিয়ার বলেন।
সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন। প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট ভাইয়া, এই প্রতিটা লাইন থেকে বিগত সালে প্রশ্ন এসেছে, কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে আমরা ভুল করে আসি। প্রশ্নগুলো এত সহজ, আমি সলভ করাবো একটু পরে, কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার নাই, আমরা ভুল করে চলে আসি। ওকে, রাইট। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে আপনাকে যদি বলা হয় প্রারম্ভিক দাখিলা দিতে হয় কোন কোন হিসাবগুলো নিয়ে, প্রারম্ভিক দাখিলা দিতে হয় স্থায়ী হিসাবগুলো নিয়ে, সমাপনী দাখিলা দিতে হয় কোন হিসাব নিয়ে, সমাপনী দাখিলা দিতে হয় অস্থায়ী হিসাব নিয়ে, সমাপন পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো আসে, সমাপন পরবর্তী রেওয়া মিলে স্থায়ী হিসাবগুলো আসে, সমাপন পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো আসে না, অস্থায়ী হিসাবগুলো আসে না, কোনগুলো স্থায়ী হিসাব, কোনগুলো অস্থায়ী হিসাব। সবাই কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন। সবাই ক্লিয়ার কনসেপ্ট? ওকে, থ্যাংক ইউ। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। কবিরুল ইসলাম বাঁধন, কি বুঝছেন ভাইয়া বলেন তো? কি বুঝছেন? কি ক্লাস করাচ্ছি আর কি বুঝতে পেরেছেন? লিখে দিয়েছি, তারপরেও জিজ্ঞাসা করছেন, তাহলে আর কি করব বলেন? বলেন। লিখে দিয়েছি, হ্যাঁ। সমাপনী দাখিলার পর সমাপনী রেওয়া মিলে, হ্যাঁ রাফি খন্দকার, ইউর রাইট রাফি খন্দকার। সমাপনও যে জিনিস, সমাপনীও সেই জিনিস ভাইয়া, ঠিক আছে? একই জিনিস। সমাপন পরবর্তী রেওয়া মিল বলে বা সমাপনী রেওয়া মিল বলে, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার যাই, নিচে যাই। এবার আসেন, এবার তাহলে আমরা কি শিখবো? এবার আমরা সমাপনী দাখিলা দেয়া শিখবো। ঢাবির রিটেনে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। ঢাবির রিটেনে সমাপনী দাখিলা আসতে পারে। ক্লিয়ার ভাইয়া? ঢাবির রিটেনে সমাপনী দাখিলা আসতে পারে। তাহলে আমরা এখন সমাপনী দাখিলা দেয়া শিখবো, ঠিক আছে? কি শিখবো? আমরা এখন সমাপনী দাখিলা দেয়া শিখবো, ঠিক আছে? সমাপনী দাখিলা দেয়া শিখবো আমরা এখন, ঠিক আছে ভাইয়া? দেখেন, তাহলে প্রথমে আমরা যে সমাপনী দাখিলা দেয়া শিখবো সেটা হচ্ছে, আমরা সাপোজ ধরেন ব্যয়। ব্যয় কি? ব্যয় একটি অস্থায়ী হিসাব না? ব্যয় হচ্ছে একটি অস্থায়ী হিসাব। তাহলে লেখেন ব্যয় হিসাবের সমাপনী দাখিলা। তাহলে ব্যয় হিসাবের সমাপনী দাখিলা কি হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যয় হিসাবের সমাপনী দাখিলা মানে কি? ব্যয় হিসাবের সমাপনী দাখিলা মানে কি? ব্যয় হিসাবের সমাপনী দাখিলা মানে ব্যয় হিসাবকে বন্ধ করে দিব। ভাইয়া দেখেন, ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি বলেন? বলেন তো, কে বলতে পারে দেখি? ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? কে বলতে পারে? কে বলতে পারে বলেন? বলেন, ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? ডেবিট। ভেরি গুড, থ্যাংক ইউ। ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? ডেবিট। ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? ব্যয় হিসাবের স্বাভাবিক জের ডেবিট। ভেরি গুড, ওকে। তাহলে দেখেন, ব্যয় হিসাবের স্বাভাবিক জের যেহেতু ডেবিট, তাহলে এটাকে যদি বন্ধ করে দিই, বন্ধ করে দিলে তাকে বানাইতে হবে ক্রেডিট। কি বানাইতে হবে? ক্রেডিট বানাইতে হবে। ব্যয় দ্বারা, ডেবিট দ্বারা ব্যয় বৃদ্ধি পাই, তাহলে সেটাকে আমি বন্ধ করে দিব, তার মানে কমাইতে হবে। কমাইলে কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে। তাহলে ব্যয়কে আমরা কি বানাবো? ধরেন, তাহলে ব্যয় কি হয়ে যাবে আমাদের? তাহলে সে ব্যয় হিসাবটা আমাদের কি হয়ে যাবে ভাইয়া? ব্যয় হিসাবটা আমাদের হয়ে যাবে ক্রেডিট। ওকে, ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? ডেবিট। এখন সমাপনী দাখিলা দিলে সেই ব্যয় হিসাবটা হয়ে যাবে কি? ক্রেডিট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখি ভাইয়া, ব্যয় হিসাব আর্থিক বিবরণীর কোন বিবরণীতে বসে আমাকে বলেন তো? ব্যয় হিসাবটা আর্থিক বিবরণীর কোন বিবরণীতে বসে? কে বলতে পারে? ব্যয় হিসাব আর্থিক বিবরণীর কোন বিবরণীতে বসে? কে বলতে পারে ভাইয়া? আয় বিবরণীতে বসে না? তো সেই কারণে আপনাকে এখন আয় বিবরণীও বলে অনেকে, আবার অনেকে আয় সারাংশও বলে, একই কথা। সেই আয় সারাংশকে কি করতে হবে? আয় সারাংশকে ডেবিট করতে হবে। কেন? কারণ ব্যয় হচ্ছে আয় বিবরণীতে বসে। আপনি চাইলে কি একটা জিনিসকে ক্রেডিট করে দিলে বন্ধ হয়ে গেল? না, ব্যয়টাকে তো একটা জায়গাতে আগে ট্রান্সফার করতে হবে, তারপরে না বন্ধ হবে। তো ব্যয় হচ্ছে কোথায় ট্রান্সফার হবে, কোথায় স্থানান্তরিত হবে? ব্যয়টা স্থানান্তরিত হবে আর্থিক বিবরণীর আয় বিবরণীতে। আয় বিবরণী যেহেতু ব্যয়, সেজন্যে আয় বিবরণীকে কি করতে হবে? ডেবিট করতে হবে, আর ওই ব্যয় হিসাবটাকে আমি ক্রেডিট করব। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন।
রাইট, যেহেতু বিশদায় বিবরণীতে বসে, সেই কারণে বিশদায় বিবরণীকে আমি ডেবিট করেছি। আর ব্যয়ের স্বাভাবিক জের যেহেতু ডেবিট, এটাকে বন্ধ করতে হলে সেই ব্যয় হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? রাইট, আয় বিবরণীতে। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এবার আমরা আরেকটা হিসাব লিখি ভাইয়া। আরেকটা হিসাব ধরেন আয়। এবার আয় হিসাবের আমরা সমাপনী দাখিলা দিব। কার ভাইয়া? আয় হিসাবের সমাপনী দাখিলা। ওকে, আয় হিসাবের সমাপনী দাখিলা দিব এবার আমরা। ঠিক আছে, দেখেন ভাইয়া বলেন আয়ের স্বাভাবিক জের কি? বলেন আয়ের স্বাভাবিক জের কি? ডেবিট না ক্রেডিট? কে বলতে পারে দেখি? আয়ের স্বাভাবিক জের কি? কে বলতে পারে ভাইয়া? বলেন আয় হিসাবের স্বাভাবিক জের কি? কে বলতে পারে? বলেন আয় হিসাবের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। তাহলে আমাকে যখন বলবে আয় হিসাবের তুমি সমাপনী দাখিলা দাও, তখন চোখ বন্ধ করে আয় হিসাবকে কি বানাবো আমি? তখন আমি চোখ বন্ধ করে আয় হিসাবকে বানাবো হচ্ছে কি বানাবো ভাইয়া? আয় হিসাবকে বানাবো আমি ডেবিট। এখন আয় হচ্ছে আর্থিক বিবরণীর কোথায় বসে? আয় আর্থিক বিবরণীর আয় বিবরণীতে বসে। সেজন্য আমরা লিখবো আয় বিবরণী বা আয় সারাংশ কি করব? ক্রেডিট করে দিব। খতম। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ভাইয়া অনেক কঠিন বলেন তো? ভাইয়া অনেক কঠিন বলেন তো? সমাপনী দাখিলা কি অনেক কঠিন ভাইয়া? বলেন তো। অনেক কঠিন বলেন। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সমাপনী দাখিলা কি বুঝতে পারছি? যেটা স্বাভাবিক জের তার কি করে দিব? উল্টাটা করে দিব। তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি ভাইয়া? না অনেক কঠিন বলেন তো? অনেক কঠিন? অনেক কঠিন না ভাইয়া? তাহলে দেখেন ঢাবিতে যারা বিশেষ করে পরীক্ষা দিবেন, ঠিক আছে, ঢাবি রিটেনে আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, কিছু কিছু ছেলেপেলের মাথা খারাপ হয়েছে ইদানিং, ভাইয়া রিটেনের জন্য কি পড়বো, কোন বই পড়বো? আরে ভাই তুমি চুপ করে ক্লাসগুলো করো, ঠিক আছে? তোমার রিটেনের প্রস্তুতি যে কোন ফাঁকে হয়ে যাচ্ছে তুমি নিজেও জানো না। ওকে, রিটেনের জন্য পড়াবো, কিন্তু যা পড়াবো তার 80%ই আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি ক্লাসগুলো করেন এভরি সাবজেক্টে, প্রতিটা সাবজেক্টে খালি ইংলিশের জন্য এক্সট্রা পড়াইতে হবে, পড়াবে, ঠিক আছে? কিন্তু ইংলিশে পড়াইতে গেলে ইংলিশের গ্রামারটা আগে শেষ করতে হবে, নাহলে রিটেনে কিছুই বুঝবেন না। কারণ ইংলিশে আছে কারেকশন। এখন কারেকশন তো গ্রামারের সকল রুল থেকে দিবে। তো এখনই যদি আপনাকে রিটেন পড়ানো শুরু হয়, সব রুল তো আপনার পড়াই হয়নি, যে রুল পড়ানো হচ্ছে সেটাই মাথায় ঢুকছে না, তাহলে কেমনে হবে? তো ইংলিশের জন্য আগে গ্রামারের পার্টটুকু শেষ হয়ে যাক, তাহলে তারপরে খালি কারেকশন প্র্যাকটিস হবে, সব কিছু হবে। আর অ্যাকাউন্টিংয়ে কিচ্ছু পড়া লাগবে না ভাইয়া, যা পড়াচ্ছি ম্যানেজমেন্টে যা পড়াচ্ছি এগুলো রিটেন, খালি অপশন থাকবে না, পার্থক্য এটাই। তারপরে আমরা অপশন ব্যতীত রিটেনের উপরে ফার্স্ট টু লাস্ট আমরা একটা শিট দিয়ে দিব। অলরেডি শিট তৈরি করা শেষ, ফার্স্ট টু লাস্ট শিট দিয়ে দিব, রিভিশন চলবে আর রিটেন প্র্যাকটিস করবেন, শেষ। ক্লিয়ার? ওকে, না রিটেনে কোনো নেগেটিভ মার্ক নাই। তাহলে ভাই আমরা দেখেন, আমরা জানি যে অস্থায়ী হিসাবগুলোর জন্য সমাপনী দাখিলা দিব। তো অস্থায়ী হিসাব কি কি আছে? আয় আছে, ব্যয় আছে, আর দুইটা আছে না অস্থায়ী হিসাব? আর দুইটা অস্থায়ী হিসাব কি? এবার আমরা সাপোজ ধরেন এবার আমরা বিপরীত আয়ের আমরা সমাপনী দাখিলা দেওয়া শিখি। কার শিখবো? বিপরীত আয়। তো ধরেন একটি বিপরীত আয় হিসাবের নাম হচ্ছে বিক্রয় ফেরত। কি ভাইয়া? বিক্রয় ফেরত। ওকে, তাহলে আমরা বিক্রয় ফেরতের আমরা এখন সমাপনী দাখিলা দেয়া শিখবো, ঠিক আছে? বিক্রয় ফেরতের সমাপনী দাখিলা দেয়া শিখবো। ওকে, তাহলে আমাকে বলেন তো ভাইয়া, চট করে একটু বলেন তো যে বিক্রয় ফেরত, আমাকে বলেন বিক্রয় ফেরত কি জের প্রকাশ করে? কে বলতে পারে? বিক্রয় ফেরত কি জের প্রকাশ করে? কে বলতে পারে ভাইয়া? বলেন বিক্রয় ফেরত কি জের প্রকাশ করে? কে বলতে পারে ভাইয়া? আহা ব্লার। আচ্ছা, বিক্রয় ফেরত আমরা জানি বিপরীতায়, বিপরীতায় ডেবিট জের প্রকাশ করে। ভেরি গুড। তাহলে বিক্রয় ফেরত যেহেতু ডেবিট জের প্রকাশ করে, এটাকে আমরা এখন বন্ধ করব। তো অ্যাকাউন্টিং এ বন্ধ করতে কেটে দিলে কি বন্ধ হবে? না, তার উল্টা জের করতে হবে। তাহলে আমরা কি করব? বিক্রয় ফেরতকে বানাবো কি ভাইয়া? বিক্রয় ফেরতকে আমরা বানাবো ক্রেডিট। কি বানাবো? বিক্রয় ফেরত হয়ে যাবে আমার ক্রেডিট। বিক্রয় ফেরত কোথায় বসে ভাইয়া? বিক্রয় ফেরত আমাদের বসে আয় বিবরণীতে। সেজন্য আমরা লিখব কি? আয় সারাংশ ডেবিট। কি লিখবো? আয় সারাংশ ডেবিট। খেল খতম ভাইয়া। সবাই কি বুঝতে পেরেছি? বলেন সবাই কি বুঝতে পেরেছি? আমার মনে হয় আমরা সকলে বুঝতে পারছি। নেক্সট আমরা যাই। এবার আমরা দেয়া শিখবো হচ্ছে
বিপরীত ব্যয়। কার শিখবো ভাইয়া? বিপরীত ব্যয়। তো ধরেন একটি বিপরীত ব্যয় হিসাবের নাম হচ্ছে ক্রয় ফেরত। কি ফেরত ভাইয়া? ক্রয় ফেরত বিপরীত ব্যয়। তাহলে এটাকে যখন আমরা সমন্বয় দাখিলা দিব তাহলে কি হয়ে যাবে ভাই? আমরা একটু দেখি। বিপরীত ব্যয়, তাই না? বিপরীত ব্যয় কিসের প্রকাশ করে? বিপরীত ব্যয় ক্রেডিটস এর প্রকাশ করে, তাই না ভাইয়া? বিপরীত ব্যয় ক্রেডিটস এর প্রকাশ করে। তাহলে একে আমরা বানাবো কি? সেই ক্রয় ফেরতকে আমরা উল্টা বানাই দেব। কি বানাই দেব? ডেবিট বানাই দেব। আর কি করে দিব ভাইয়া? কোথায় বসে? আয় বিবরণীতে। সেজন্য আয় সারাংশ কি হয়ে যাবে? আয় সারাংশ ক্রেডিট হয়ে যাবে। ভাইয়া একটা বাস্তবতা বলি, অনেকে মনে করছে আমরা এটা এমনি পারবো। নোট করেন ভাইয়া, না হলে ভুলে যাবেন। আপনি নোট করেন, না হলে ভুলে যাবেন, ঠিক আছে? আপনি এটা নোট করেন, না হলে আপনি ভুলে যাবেন। অনেকে মনে করছে আরে ইজি তো, এমনি পারবো, কিন্তু ক্লাসটা শেষ হোক, আপনি যদি নোট না করেন আপনি ভুলে যাবেন। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা শিখলাম আয়ের, শিখলাম ব্যয়ের, শিখলাম বিপরীত আয়, শিখলাম বিপরীত ব্যয় শিখলাম। আশা করি এ পর্যন্ত আমরা সকলে ক্লিয়ার। এবার আমরা যাই, এবার আমরা শিখবো উত্তোলনের। কার ভাইয়া? উত্তোলন। আমরা জানি উত্তোলন একটি কি হিসাব? অস্থায়ী হিসাব, তাই না? তাহলে আমরা শিখবো এখন উত্তোলন হিসাবের সমাপনী দাখিলা। ঠিক আছে? প্রশ্নে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটার। ঠিক আছে? উত্তোলন হিসাবের সমাপনী দাখিলা। ঠিক আছে? ওকে ভাইয়া, আমাকে বলেন উত্তোলন হিসাবের স্বাভাবিক জের কি? কে বলতে পারে? উত্তোলন হিসাবের স্বাভাবিক জের কি? কে বলতে পারে? দেখি তো ভাইয়া, বলেন উত্তোলন হিসাবের স্বাভাবিক জের কি? কে বলতে পারে? বিক্রয় ফেরত কি ডেবিট করেছি নাকি করেছি? দেখি তো, দাঁড়ান, কি হবে? বিক্রয় ফেরত ডেবিট কেন হবে ভাই? বিক্রয় ফেরত ক্রেডিট জের প্রকাশ করে না, সরি, বিক্রয় ফেরত ডেবিট জের প্রকাশ করে না। তো সমাপনী যখন দিবেন তখন উল্টা হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আপনি কি মাত্র ক্লাসে আসলেন? হ্যাঁ, আপনি কি মাত্র ক্লাসে আসলেন মাসুম? মাত্র ক্লাসে আসলেই তো মনে হয় ভুল করা উচিত, না হলে কি ভুল করা উচিত ভাইয়া? বলেন তো। আচ্ছা, ঠিকই আছে মাসুম, মাত্র ক্লাসে আসলে একটু প্রথম থেকে ওভারভিউ দিয়েন, তাহলে হয়ে যাবে। ওকে ভাইয়া? আচ্ছা, দেখেন তাহলে আমরা জানি উত্তোলন কি হিসাব? উত্তোলন মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। দ্যাট মিনস উত্তোলন হচ্ছে কি হিসাব? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। বিপরীত মালিকানা কি জের প্রকাশ করে? বিপরীত মালিকানা ডেবিট জের প্রকাশ করে। কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। তাহলে উত্তোলনকে আমি যখন বন্ধ করব সমাপনী দাখিলা দিয়ে, তখন এই উত্তোলনকে আমি কি বানাবো? এই উত্তোলনকে আমি বানিয়ে দিব ক্রেডিট। কি বানাই দিব? উত্তোলনকে আমি ক্রেডিট বানিয়ে দিব। এখন আমাকে বলেন তো, আমাকে বলেন আর্থিক বিবরণীতে উত্তোলনের কাজ কিসের সাথে হয়? কে বলতে পারে? আর্থিক বিবরণীতে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন হিসাব আসে। কোন ব্যবসার ক্ষেত্রে? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন হিসাব আসে। এখন আমাকে বলেন উত্তোলনের কাজটা এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণীতে কার সাথে করতে হয়? কে বলতে পারে? দেখি তো, কার সাথে করতে হয়? কে বলতে পারে? মালিকানা সত্ত্বের সাথে না কার সাথে? এরকম করতাম না আমরা? এরকম করতাম আমরা, মূলধন প্লাস নিট লাভ করতাম, মনে আছে? মূলধন প্লাস নিট লাভ মাইনাস উত্তোলন করতাম। তাহলে এই যে দেখেন উত্তোলন কিন্তু আলাদা করে বসে না। উত্তোলনের কাজটা কার সাথে হয়? মূলধন থেকে আমরা বাদ দিই। তাহলে উত্তোলন কোন হিসাবে অন্তর্ভুক্ত হয়? উত্তোলন মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়। সেই জন্য আমাদেরকে কি করতে হবে ভাইয়া? সেই জন্য আমাদেরকে মূলধন হিসাবকে বানাইতে হবে ডেবিট। কি করতে হবে? মূলধন হিসাবকে আমাদের বানাইতে হবে ডেবিট। সবাই কি বুঝতে পেরেছি? উত্তোলনকে আমরা কোন হিসাবে অন্তর্ভুক্ত করি? উত্তোলনকে আমরা আর্থিক বিবরণীতে মূলধন হিসাবের মধ্যে সমন্বয় করি বা অন্তর্ভুক্ত করি। সেই জন্য মূলধন হিসাবটা হয়ে যাবে ডেবিট। আর উত্তোলন যেহেতু ডেবিট জের প্রকাশ করে, উত্তোলনকে বন্ধ করতে হলে উত্তোলন হয়ে যাবে ক্রেডিট। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? রাইট, ওই তো মালিকানা সত্ত্ব মানে মূলধন হিসাব। এখন মালিকানা সত্ত্ব হিসাব নামে তো কোনো জাবেদা দিই না আমরা। মালিকানা সত্ত্ব হিসাব ডেবিট, সম্পদ হিসাব ক্রেডিট, এরকম দিই। সম্পদ হিসাব, সম্পদের মধ্যে কি হিসাব আছে? আসবাবপত্র হিসাব, দালান কোঠা হিসাব। সেই জন্য লিখি যে আসবাবপত্র দালান কোঠা।
মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট কখনো লিখি? মালিকানা সত্ত্বের মধ্যে কি আছে? মালিকানা সত্ত্বের মধ্যে আছে মূলধন, তো জাবেদায় আমরা মূলধন হিসাব লিখি, তো সেই কারণে এখানে মূলধন হিসাব আসলো। বুঝতে পেরেছেন? আমার মনে হয় সকলে আমরা বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, আমার মনে হয় আমরা সকলে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এখন ভাইয়া আমি যখন আপনাদেরকে পড়াইছিলাম আরেকটা জিনিস বাকি থেকে যায়, সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া লভ্যাংশ। কি ভাইয়া? লভ্যাংশ। আমরা কি শিখেছিলাম? এক মালিকানা ব্যবসাতে যাকে উত্তোলন বলে, কোম্পানি ব্যবসাতে তাকে কি বলে? কোম্পানি ব্যবসাতে তাকে বলে লভ্যাংশ। তাহলে লভ্যাংশের আমরা কি করব? লভ্যাংশ হচ্ছে একটি অস্থায়ী হিসাব বা সাময়িক হিসাব। তাহলে লভ্যাংশকে বন্ধ করতে হবে। তাহলে লভ্যাংশ কি? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। সেজন্য লভ্যাংশ কি জের প্রকাশ করে? লভ্যাংশ ডেবিট জের প্রকাশ করে। তাহলে এবার আমরা লভ্যাংশ হিসাবকে বন্ধ করব। ওকে, দেখি। লভ্যাংশ হিসাবের সমাপনী দাখিলা। তাহলে লভ্যাংশ হিসাবের সমাপনী দাখিলা যখন আমি দিব, লভ্যাংশ কি জের প্রকাশ করে? ডেবিট। তাহলে লভ্যাংশকে আমি এখন কি বানাবো? লভ্যাংশ হয়ে যাবে ক্রেডিট। লভ্যাংশ কি হয়ে যাবে? লভ্যাংশ হয়ে যাবে ক্রেডিট। ওকে ভাইয়া, এখন আমার প্রশ্ন হচ্ছে কোম্পানি ব্যবসায়ের যখন আমি আর্থিক বিবরণী প্রস্তুত করি, কোম্পানি ব্যবসায়ের যখন আমি কি প্রস্তুত করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। তো কোম্পানি ব্যবসায়ের যখন আমি আর্থিক বিবরণী প্রস্তুত করি, লভ্যাংশের কাজটা কার সাথে হয় ভাইয়া? কে বলতে পারে দেখি তো? আমরা কে বলতে পারে লভ্যাংশের কাজটা কার সাথে হবে? কে বলতে পারে দেখি? লভ্যাংশের কাজটা কার সাথে হবে বলেন তো? লভ্যাংশের কাজটা কার সাথে হয়? শেয়ার মূলধনের সাথে হয় না ভাইয়া। লভ্যাংশের কাজ কি শেয়ার মূলধনের সাথে হয়? গাধামো একটা উত্তর করলেন। বলেন, লভ্যাংশের কাজ কি শেয়ার মূলধনের সাথে হয় ভাইয়া? লভ্যাংশ কই থেকে প্রদান করি? লভ্যাংশটা প্রদান করি কই থেকে বলেন তো? লভ্যাংশ ঘোষণা করা হইল, পড়াইছি না? রাইট, এই যে রাফি খন্দকার ইজ রাইট। শেয়ার মূলধন থেকে লভ্যাংশ দিই, শেয়ার মূলধনের সাথে লভ্যাংশের কাজ হয় ভাইয়া। কোথায় দেখেছেন আপনি শেয়ার মূলধন থেকে লভ্যাংশকে মাইনাস করি? বলেন, লভ্যাংশটা কোন বিবরণীতে আসে? সংরক্ষিত আয় বিবরণীতে আসে। সংরক্ষিত আয় বিবরণী করেছেন না? তো সংরক্ষিত আয় বিবরণীতে কোম্পানি ব্যবসায়ে লভ্যাংশের কাজ হয় কোথায় থেকে? সংরক্ষিত আয় বিবরণী থেকে হয়। সেজন্য আমরা এখানে লিখব সংরক্ষিত আয় বা জমাকৃত মুনাফা। ঠিক আছে, সংরক্ষিত আয়ও যে জিনিস, জমাকৃত মুনাফাও সেই জিনিস। সেটাকে আমি কি বানাবো? সেটাকে আমি ডেবিট বানাবো। ঠিক আছে, তো এই বেসিক গুলো জানতে হবে। লভ্যাংশের কাজ কার সাথে হয়, উত্তোলনের কাজ কার সাথে হয়, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সংরক্ষিত আয়, রক্ষিত আয় বা জমাকৃত মুনাফা একই কথা। ঠিক আছে, সংরক্ষিত আয়, জমাকৃত আয়, রক্ষিত আয় একই জিনিস। আর অপশনে যদি এগুলো না থাকে তাহলে আমরা একে অপশনে তখন আমরা নিট মুনাফাও বলতে পারবো। ঠিক আছে, কারণ এটা নিট মুনাফারই একটা অংশ। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? সংরক্ষিত আয়েরই একটা অংশ হচ্ছে নিট মুনাফা। ওকে, সেটাও আমরা বলতে পারবো। সংরক্ষিত আয় যে জিনিস, নিট মুনাফাও সেই জিনিস। নিট মুনাফা দ্বারা বর্তমান বছরের মুনাফাকে বোঝায়, আর সংরক্ষিত আয় বলতে লভ্যাংশ দেওয়ার পরে মুনাফা যেগুলো আমি জমাই একসাথে অনেকগুলো বছরের, সেটাকে আমরা সংরক্ষিত মুনাফা বলি। কিন্তু আপাত দৃষ্টিতে দুইটা একই জিনিস। ওকে ভাইয়া? হ্যাঁ, রাইট, যে হৃদয় খান। বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, এই যে জিনিসগুলো, কানেকশনগুলো বুঝতে হবে ভাইয়া। আমার কানেকশন যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি আমরা? বলি ওকে, তাহলে এই পর্যন্ত ভাই আমাদের ক্লিয়ার সবাই? আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে দেখেন আমরা এবার আমরা কি করব। দেখেন ভাইয়া, বলেন তো, আয় বিবরণী, এই যে আয় বিবরণী, আয় বিবরণী যে আমরা লিখলাম, তাই না? আয় বিবরণীর ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? আয় বিবরণীর যদি বলে ক্রেডিট জের, আয় বিবরণীর ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? কে বলতে পারে ভাইয়া? বলেন তো দেখি, আয় বিবরণীর ক্রেডিট জের দ্বারা কি বোঝায়? কে বলতে পারে? বলেন।
আচ্ছা সমস্যা নাই, নিট মুনাফা সংরক্ষিত মুনাফা একই জিনিস, ওটা সমস্যা নাই। ভাইয়া বলেন আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা কি বোঝাই? কে বলতে পারে? বলেন আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা ক্ষতি বোঝাই? আরে ভাই ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে কি ক্ষতি? বলেন তো। ব্যয়, ব্যয় মানে কি? ব্যয় মানে ডেবিট, ডেবিট মানে ক্ষতি, আর ক্রেডিট মানে আয়। কি বোঝায় ভাইয়া? আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা কি বোঝায়? আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা নিট মুনাফাকে বোঝায়। ঠিক আছে, কি বোঝায়? নিট মুনাফাকে বোঝায়। ক্লিয়ার ভাইয়া? তাহলে আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা কি বোঝায়? আয় বিবরণীর ক্রেডিট এর দ্বারা নিট মুনাফাকে বোঝায়। তাহলে এবার নিট মুনাফাকেও কি করতে হবে? সমাপনী দাখিলা দিতে হবে। ঠিক আছে, নিট মুনাফাকে কি করতে হবে? সমাপনী দাখিলা দিতে হবে। ঠিক আছে, নিট মুনাফাকে কি করতে হবে? সমাপনী দাখিলা দিতে হবে। তো অলরেডি আপনারা জেনেই গেছেন যে নিট মুনাফা কি হবে? নিট মুনাফা ক্রেডিট এর হবে। নিট মুনাফা কিসের হবে? ক্রেডিট এর হবে। তাহলে আমি যদি এখন এটাকে কি করি ভাইয়া? এটাকে যদি আমি সমাপনী দাখিলা দিই তাহলে আমরা নিট মুনাফাও লিখতে পারি, আমরা এটা নিট মুনাফাও লিখতে পারি, আবার এটাকে আমরা আয় বিবরণীও লিখতে পারি। ঠিক আছে, একই কথা। তাহলে আয় বিবরণীও লিখতে পারি। সেটাকে আমি কি বানাবো? সেটাকে আমি ডেবিট বানাবো। ওকে, সেটাকে আমি কি বানাবো? ডেবিট বানাবো। এখন আমাকে বলেন নিট মুনাফার কাজ কার সাথে হয়? এক মালিকানা ব্যবসাতে নিট মুনাফার কাজ কার সাথে হয়? আমরা মূলধনের সাথে কি করি? মূলধনের সাথে নিট মুনাফাকে যোগ করি, তাই না ভাইয়া? এক মালিকানা ব্যবসাতে নিট মুনাফার কাজ কার সাথে হয়? মূলধনের সাথে হয়। সেজন্য আমরা কি করব ভাইয়া? সেই কারণে এখানে আমরা মূলধন হিসাবকে কি বানাবো? মূলধন হিসাবকে আমরা ক্রেডিট বানাবো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? কনসেপ্ট কি ক্লিয়ার? সবাই বলেন তো, কনসেপ্ট কি ক্লিয়ার? রাইট, যোগ করি, যোগ করলে মূলধন বেড়ে যায়, সেই কারণে মূলধন বাড়লে ক্রেডিট। সবাই কি বুঝতে পেরেছি? বলেন। তাহলে এখন আমাকে যদি প্রশ্ন করে এখান থেকে, ঠিক আছে, আমাকে যদি এখন প্রশ্ন করে যে নিট মুনাফাকে কোন হিসাবে স্থানান্তর করে সমাপনী দাখিলা প্রদান করা হয়, উত্তর কি হবে বলেন তো? উত্তর কি হবে বলেন? নিট মুনাফাকে কোন হিসাবে স্থানান্তর করে সমাপনী দাখিলা দেয়া হয়, উত্তর কি হবে? কে বলতে পারে বলেন? কে উত্তর দিতে পারে বলেন তো? বলেন। জেসমিন ফারিয়া, মূলধন হিসাবে। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে নিট মুনাফাকে কোন হিসাবে স্থানান্তর করে সমাপনী দাখিলা দিলাম? মূলধন হিসাবে স্থানান্তর করে আমরা সমাপনী দাখিলা দিলাম। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। এবার আসি আমরা। তাহলে ভাইয়া এবার যদি আপনাকে বলে, কি বলে ভাইয়া? এবার যদি আপনাকে বলে আয় বিবরণীর ডেবিটসের, আয় বিবরণীর ডেবিটসের দ্বারা কি বোঝাই ভাইয়া? আয় বিবরণীর ডেবিটসের দ্বারা নিট ক্ষতি বোঝাই। তাহলে এই নিট ক্ষতির আমরা এখন কি দিব? নিট ক্ষতির সমাপনী দাখিলা দিব, তাই না? নিট মুনাফার সমাপনী দাখিলা দিব, সরি, নিট ক্ষতির সমাপনী দাখিলা দেব। তাহলে নিট ক্ষতি কিসের প্রকাশ করে ভাইয়া? নিট ক্ষতি ডেবিটসের প্রকাশ করে। নিট ক্ষতি কিসের প্রকাশ করে? ডেবিটসের প্রকাশ করে। তো আমরা সমাপনী দাখিলা দিতে হলে কি করব? নিট ক্ষতিকে আমরা কি করব? নিট ক্ষতিকে আমরা বানিয়ে দিব ক্রেডিট। কি বানাই দিব? ক্রেডিট বানাবো। এখন নিট ক্ষতিকে কার সাথে সমন্বয় করতে হয়? নিট ক্ষতি মূলধন থেকে বাদ দিতে হয়, সেজন্য মূলধন হিসাবকে কি করব আমরা? সেজন্য আমরা মূলধন হিসাবকে আমরা বানাই দিব কি? মূলধন হিসাবকে আমরা বানাই দিব ডেবিট। সকলে কি বুঝছি ভাইয়া? সকলে কি আমরা বুঝতে পেরেছি? বলেন। ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা, আমার মনে হয় সকলে বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আয় বিবরণী বা আয় বিবরণী ডেবিটসের ক্রেডিটসেরকে সমাপনী দাখিলা দিলাম, এটা হচ্ছে কোন ব্যবসার ক্ষেত্রে দিলাম বলেন তো? এটা আমরা দিলাম এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। এটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। কোন মালিকানা? এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে, কারণ আমরা জানি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিট লাভ বা নিট ক্ষতিকে মূলধনের সাথে সমন্বয় করতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখলাম এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে। ক্লিয়ার ভাইয়া?
সবাই ক্লিয়ার? রাইট। তাহলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে শিখলাম, এখন কি কোম্পানি ব্যবসার ক্ষেত্রে শেখা উচিত না? নাহলে তো কোম্পানি ব্যবসা আবার রাগ করবে নাকি? না হলে কোম্পানি ব্যবসা আবার রাগ করবে, ঠিক আছে? তাহলে এবার আমরা শিখব কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা কি শিখবো ভাইয়া? এবার আমরা শিখব কোম্পানি ব্যবসার ক্ষেত্রে। তাহলে আয় বিবরণীর ক্রেডিটসের সমাপনী দাখিলা দিব, ঠিক আছে? এটার কি করব? সমাপনী দাখিলা দেব, ঠিক আছে? কোন ব্যবসার ক্ষেত্রে ভাইয়া? কোম্পানি ব্যবসার ক্ষেত্রে, তাই না? এবার আমরা শিখছি কোম্পানি ব্যবসার ক্ষেত্রে। তাহলে আমরা অলরেডি জানি আয় বিবরণীর ক্রেডিটসের প্রকাশ করে। তাহলে একে যদি আমরা বন্ধ করতে যাই তাহলে আমরা কি করব? একে আমরা বন্ধ করলে আয় বিবরণী অথবা নিট মুনাফাকে আমরা কি বানাবো? উল্টা বানাই দিব, অর্থাৎ ডেবিট বানাই দিব। কেমনে ডেবিট হবে এটা সম্পর্কে আলোচনা না করি। এবার আসেন, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে নিট মুনাফাটা কি মূলধনের সাথে যোগ হয়? না, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে নিট মুনাফা বা নিট ক্ষতিকে সংরক্ষিত আয় বিবরণীতে কাজ করতে হয়। কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা এখানে করব সংরক্ষিত আয় হিসাব। কি করব? সংরক্ষিত আয় হিসাব বা জমাকৃত আয় হিসাবকে আমরা কি বানাবো? ক্রেডিট বানাবো। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে এক মালিকানা ব্যবসায়ে যেই জিনিসগুলোর কাজ মূলধনের সাথে করতে হয়, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে সেই জিনিসগুলোর কাজ করতে হয় সংরক্ষিত আয় বিবরণীতে বা জমাকৃত আয় বিবরণীতে। সেই জন্যে সংরক্ষিত আয় হিসাবকে আমি কি বানাইলাম? সংরক্ষিত আয় হিসাবকে আমি ক্রেডিট বানাইলাম। আশা করি সকলে বুঝতে পেরেছি, রাইট ভাইয়া? ভেরি গুড, সংরক্ষিত আয় হিসাব। এবার আসি, এবার আমরা আয় বিবরণীর ডেবিটসের, তাহলে আয় বিবরণীর ডেবিটসের দ্বারা কি বোঝাই? ডেবিট মানে ভাইয়া ব্যয় বা ক্ষতি। তাহলে আমরা নিট ক্ষতির কি দিব? সমাপনী দাখিলা দিব। ওকে, আচ্ছা। তাহলে ডেবিটসের তো নাকি? তাহলে ডেবিটসের যেহেতু, তাহলে বানাবো কি? ক্রেডিট বানাবো। তাহলে আমরা এখানে লিখবো নিট ক্ষতি বা আয় বিবরণী যেটাই লিখি না কেন বা আয় সারাংশ যেটাই লিখি না কেন সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ক্রেডিট। আর এই ক্ষতিকে কোন বিবরণীতে লিখি ভাইয়া? সংরক্ষিত আয় বিবরণীতে লিখি। সেজন্য সংরক্ষিত আয় বিবরণী কি হয়ে যাবে? সংরক্ষিত আয় বিবরণী হয়ে যাবে ডেবিট। বলেন, এবার কি ক্লিয়ার হয়েছি ভাইয়া সবাই? বলেন। তাহলে দেখেন, ঘটনাগুলো কিন্তু আসলেই কি? ঘটনাগুলো আসলেই অনেক সহজ জিনিস, কিন্তু এই জিনিসটাই যদি আপনি না করতেন বা যেই ছেলে মনে করবে সমাপনী দাখিলা তো ভাই আমি জীবনে পড়িনি, সে কি পারবে? তার কাছে এটাই কঠিন, তার কাছে কিন্তু এটাই কঠিন। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি নাকি? আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, আমরা কি সকলে বুঝতে পেরেছি? তো জাবেদা দিয়ে সাধারণত প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু জাবেদা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, জাবেদা দিয়ে প্রশ্ন সাধারণত আসে না, তার মানে যে আসবেই না এমন তো কোনো কথা নাই। যেহেতু এই টপিক থেকে প্রশ্ন আসে, তো আমাদের রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জাবেদা। ওকে, এমসিকিউতেও জাবেদা চলে আসতে পারে, কিন্তু আমরা এখন দেখব যে এখান থেকে এমসিকিউতে কি প্রশ্ন আসে সেটা আমরা দেখব। ওকে, এবার আমরা দেখব এমসিকিউতে আমাদের এখান থেকে কি প্রশ্ন আসে। তাহলে দেখেন, প্রথম যে আমাদের এমসিকিউতে প্রশ্ন এসেছে, দেখেন ঢাবি ৮-৯ আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। সমাপনী এন্ট্রি মানে কি? এন্ট্রি মানে হচ্ছে দাখিলা। এন্ট্রির বাংলা করলে হয় দাখিলা। তাহলে উদ্দেশ্য কি? সমাপনী এন্ট্রির উদ্দেশ্য কি? সকল হিসাব বন্ধ করা না, সকল হিসাব না। ব্যক্তিগত হিসাব বন্ধ করা না, সম্পত্তিবাচক হিসাব বন্ধ করা না। তাহলে আমরা কি জানি? অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করা, তাই না? তো অস্থায়ী হিসাবের মধ্যে কি আছে দেখেন তো? অস্থায়ী হিসাবের মধ্যে আছে আয়, আছে ব্যয়, আছে উত্তোলন, আবার আছে
লভ্যাংশ এগুলো আছে না। এখন এখানে বলেছে নামিক হিসাব বন্ধ করা। তো আমরা কি জানি আয় আর ব্যয় হিসাবকে কি হিসাব বলে? আয় আর ব্যয় হিসাবকে নামিক হিসাব বলে সনাতন পদ্ধতিতে। আয় আর ব্যয় হিসাবকে কি বলে? নামিক হিসাব বলে। দ্যাট মিনস এখানে এই যে নামিক হিসাব, এখানে এই নামিক হিসাব বলতে কাকে বোঝাচ্ছে? এখানে এই নামিক হিসাব বলতে আয় আর ব্যয়কে বোঝাচ্ছে। তাহলে আমি উত্তর পেয়ে গেছি ঘ নাম্বার, আমি উত্তর পেয়ে গেছি ঘ নাম্বার। সবাই কি ক্লিয়ার আমার কথা ভাইয়া? ভাইয়া এই জায়গাতে একটা জিনিস কখনোই ভুল করবেন না, উত্তোলন কিন্তু কখনো নামিক হিসাব না। উত্তোলনকে কিন্তু নামিক হিসাব বলা যাবে না, উত্তোলন নামিক হিসাব নয়। কিন্তু অনেক টিচার উত্তোলনকে নামিক হিসাব পড়ায়, তাদের কনসেপ্ট ভুল, বুঝতে পেরেছেন? উত্তোলন হচ্ছে সনাতন পদ্ধতিতে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, ওকে। আর উত্তোলন আধুনিক পদ্ধতিতে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, বুঝতে পেরেছেন? তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে কেন আমি নামিক হিসাব উত্তর নিলাম? কারণ নামিক হিসাব বলতে আয় আর ব্যয়কে বোঝায়, আর আমরা জানি আয় আর ব্যয়ের জন্য সমাপনী দাখিলা দিতে হয়, সেই জন্য আমরা উত্তর নিলাম এটা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে আসি। এই যে বেশি দিন আগের না, ঢাবি 21-22-এর প্রশ্ন কি বলেছে? নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না? তা আমরা জানি কি স্থায়ী হিসাবকে বন্ধ করা হয় না। কোন হিসাবকে? স্থায়ী হিসাবকে বন্ধ করা হয় না। তাহলে স্থায়ী হিসাব আমরা কোনটা দেখি তো ভাইয়া? সম্পদ। স্থায়ী হিসাব হচ্ছে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। বলেন তো এটার উত্তর কি হবে? এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। তাহলে স্থায়ী হিসাবকে বন্ধ করি না, তো এর মধ্যে যেটা স্থায়ী হিসাব সেটাই হবে উত্তর। দেখি কে উত্তর করতে পারে। এ অনামিকা সেল বলছে খ। দেখেন প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ, প্রাপ্য মানে কি? পাননি কিন্তু পাবেন, তার মানে কি প্রাপ্য সুদ বলতে বকেয়া আয়কে বোঝাচ্ছে, তাই না? তাহলে বকেয়া আয় কি হিসাব বলেন তো? বকেয়া আয় সম্পদ হিসাব না? তাহলে উত্তর হবে ক নম্বর। অনামিকাশীল যে খ নম্বর উত্তর করলো, এখানে কি বলেছে? বিক্রিত মালের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কি? ব্যয় না ভাইয়া? তাহলে বিক্রিত মালের ক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় কি হিসাব? একটি ব্যয় হিসাব, যেটি অস্থায়ী হিসাব বন্ধ করব। বিক্রয় আয় বলেই তো দিয়েছে আয়, অবচয় খরচ বলেই তো দিয়েছে খরচ। তাহলে এই তিনটাই কি? অস্থায়ী। আর আমরা প্রাপ্য সুদ মানে হচ্ছে প্রাপ্য মানে পাইনি, পাবেন, দ্যাট মিনস বকেয়া সুদ হচ্ছে আয়, সেজন্য এটি সম্পদ হিসাব। তাহলে আমরা সম্পদ হিসাবকে বন্ধ করব না। উত্তর হবে কত? উত্তর হবে ক নম্বর। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে 2 এর উত্তর হবে ক। সবার কি কনসেপ্ট ক্লিয়ার? দেখেন বেশি দিন আগের না, ঢাবি 21-22-এর প্রশ্ন, প্রচুর পরিমাণে প্রশ্ন হয় এই কনসেপ্ট থেকে, ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, আমার মনে হয় আমরা সকলে বুঝতে পেরেছি। দেখেন কতবার এসেছে ঢাবি 19-20-এ যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্ন গুচ্ছ 21-22-এ আসছে, আবার 24-22-23-এ আসছে। এবার বলেছে নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয়? আমরা কি জানি অস্থায়ী হিসাবকে বন্ধ করা হয়, তাই না? এখন অস্থায়ী হিসাব কোনগুলো? আয় ব্যয় উত্তোলন, তাই না? তো মূলধন কি? মূলধন তো মালিকানা সত্ত্ব হিসাব, মূলধন মালিকানা সত্ত্ব, দ্যাট মিনস এটি স্থায়ী, এটা উত্তর হবে না। অনুপার্জিত আয় একটি কি হিসাব? দায় হিসাব, দ্যাট মিনস স্থায়ী, উত্তর হবে না। অগ্রিম বীমা, অগ্রিম বীমা কি ভাইয়া? সম্পদ, হবে না। তাহলে আমরা কি জানি অস্থায়ী হিসাব হচ্ছে কি ভাইয়া? এই যে উত্তোলন, উত্তোলন একটি অস্থায়ী হিসাব যেটাকে বন্ধ করা হয় সমাপনী দাখিলা দিয়ে। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? 3-এর ডি, ভেরি গুড, ভেরি গুড। 3-এর উত্তর উত্তোলন, ভেরি গুড। এই তো বুঝতে পেরেছেন সবাই। পরে যাই দেখি, আবার বলেছে দেখেন, এটার উত্তর আপনারা করবেন, আমি করব না। নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয়? বন্ধ করা হয়, দ্যাট মিনস জানতে চাইছে কি বন্ধ করা হয় মানে অস্থায়ী হিসাব কোনটি, তাই না ভাইয়া? ভাইয়া দেখি তো বন্ধ করা হয় কি আছে? ক্রয় ফেরত, বিপরীত কি বলেন তো? ক্রয় ফেরত মানে কি? বিপরীত ব্যয়। এই যে শরীরে ব্যয়ের একটু গন্ধ আছে, আছে না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 4-এর ক,
অনুপার্জিত রাজস্ব আয়, অনুপার্জিত রাজস্ব আয় হচ্ছে একটি দায় হিসাব। পুঞ্জীভূত অবচয় কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। কুঋণ সঞ্চিতি কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। তাহলে হবে? হবে না, হবে না। উত্তর হবে কত? উত্তর হবে ক। ক্লিয়ার ভাইয়া? ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো সবাই পারছে, ভেরি গুড। দেখছেন ঢাবি 18-19 কতবার আসছে এগুলো প্রশ্ন। দেখেন নিচের কোনটি অস্থায়ী হিসাব, এবার ডিরেক্ট বলে দিয়েছে নিচের কোনটি অস্থায়ী হিসাব। তাহলে নগদান কি? নগদান তো সম্পদ, স্থায়ী। মজুত পণ্য কি? সম্পদ, স্থায়ী। ব্যাংক হিসাব কি? সম্পদ, স্থায়ী। ভাড়া হিসাব ব্যয়, তার মানে অস্থায়ী। উত্তর কি হবে? ডি নাম্বার। তাহলে আমার বেসিক যদি স্ট্রং থাকে, আমার বেসিক যদি স্ট্রং থাকে তাহলে কি এগুলো উত্তর করতে পারছি আমি? বলেন তো ভাইয়া। বেসিক আমার স্ট্রং থাকলে আমরা ইজিলি উত্তর করতে পারবো। দেখেন কতবার এসেছে, কতবার এসেছে দেখেন, আরো অনেকবার আসছে। আমি জাস্ট 2টা সাল নিয়েছি এই প্রশ্নে। নিচের হিসাবগুলোর কোনটি কখনো সমাপন উত্তর, উত্তর মানে কি? উত্তর মানে হচ্ছে পরবর্তী। উত্তর মানে কি? উত্তর মানে হচ্ছে পরে, ঠিক আছে। সমাপন উত্তর রেওয়া মিলে যায় না। তাহলে আমরা কি জানি? সমাপন পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো যায় না? অস্থায়ী হিসাবগুলো যায় না। যায় কোনগুলো? স্থায়ী হিসাবগুলো যায়। তাহলে আমাকে জানতে চেয়েছে কোনটি যায় না, তার মানে কোনটি অস্থায়ী হিসাব সেটা জানতে যাচ্ছে। অনাপার্জিত রাজস্ব বা অনুপার্জিত আয় দায় হিসাব। প্রদেয় আছে, প্রদেয় লভ্যাংশ, দ্যাট মিনস দায়। প্রদেয় সুদ, প্রদেয় আছে, সুদ দিতে হবে, দ্যাট মিনস দায়। আয়কর, জীবন বীমা, উত্তোলন, এগুলো উত্তোলন প্রকৃতির হিসাব, দ্যাট মিনস এটি কি? এটি হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব, তাই না? এটি হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব, মনে আছে? উত্তর হবে কি? উত্তর হবে আয়কর। ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? আমরা কি শিখেছি? আয়কর, জীবন বীমা এগুলো কি উত্তোলন হিসাব না? আয়কর, জীবন বীমা কি এগুলো উত্তোলনের ধরনের হিসাব না? তাহলে উত্তোলনের ধরনের হিসাব মানে কি? অস্থায়ী হিসাব না ভাইয়া? বলেন তো। ইম্পর্টেন্ট, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আয়কর দেখলে কাঁপাকাঁপি শুরু করে দেয়। এই যে দেখেন ঢাবি 10-11, রাবি 21-22 কি বলেছে? সমাপনী দাখিলা, জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবের ব্যালেন্স শূন্য হয়? দ্যাট মিন শূন্য হয় বা বন্ধ হয় মানে কি জানতে চাচ্ছে। কোনটি অস্থায়ী হিসাব? ভাইয়া বলেন তো কোনটি অস্থায়ী হিসাব? আমরা দেখি। সেবায় কি হিসাব? আয় হিসাব, দ্যাট মিনস অস্থায়ী হিসাব। এই যে উত্তর পেয়ে গেছি। দালান কোঠা কি ভাইয়া? দালান কোঠা সম্পদ। অগ্রিম বীমা কি? অগ্রিম বীমা সম্পদ। বিজ্ঞাপন সরবরাহ, এই বিজ্ঞাপন সরবরাহ মানে হচ্ছে বিজ্ঞাপন সাপ্লাইজ। হ্যাঁ, বিজ্ঞাপন সাপ্লাইজ, এটা কিন্তু বলেনি যে বিজ্ঞাপন ব্যয়, এই কথা কিন্তু বলেনি। বা শুধু যদি বিজ্ঞাপন বলতো তাহলে ব্যয় হইতো। বিজ্ঞাপন সরবরাহ একটি সম্পদ হিসাব, মনে থাকবে। বিজ্ঞাপন সরবরাহ বা ইংরেজিতে বলে বিজ্ঞাপন সাপ্লাইজ, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট সাপ্লাইজ, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট সাপ্লাইজ, ঠিক আছে। এটি একটি সম্পদ হিসাব, মনে থাকবে। আর যদি শুধু বলতো বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন বললে সেটি খরচ হয়ে গেছে, ঠিক আছে। আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে উত্তর হবে সেবাই। দেখেন নিচের কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয় না? বন্ধ করা হয় না বলেছে, না গুলো কিন্তু ভালো করে পড়তে হবে। দ্যাট মিনস কোনগুলো অস্থায়ী প্রকৃতির হিসাব সেটা জানতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখি প্রারম্ভিক মজুদ মাল, তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য কি হিসাব? ব্যয় হিসাব। কুঋণ, কুঋণ কি হিসাব? কুঋণও ব্যয় হিসাব। ব্যবহৃত সাপ্লাইজ, সাপ্লাইজ হচ্ছে সম্পদ। সম্পদ যখন ব্যবহার হয়ে যায় তখন সেটি ব্যয় হয়ে যায়। তাহলে কি আমরা উত্তর পেয়ে গেছি ভাইয়া? আচ্ছা, এটা বন্ধ করা হয় না বলেছে, তাহলে এটা ব্যয়। বন্ধ করা হয়, ব্যয়, বন্ধ করা হয়, ব্যয়, দ্যাট মিনস বন্ধ করা হয়। তাহলে এটা উত্তর হচ্ছে না। পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, তার মানে এটা স্থায়ী হিসাব। অনুত্তীর্ণ খরচ, দেখেন উত্তীর্ণ হয়েছে, অনুত্তীর্ণ, এগুলো লিখে রাখেন, সমন্বয় জাবেদা চ্যাপ্টারে কাজে লাগবে। দেখেন অনুত্তীর্ণ,
অনুত্তীর্ণ খরচ, যেটা উত্তীর্ণ হয়নি। কোনো কিছু যদি উত্তীর্ণ না হয় তাহলে সেটি অগ্রিম বা সম্পদ হিসাব হবে। আর যদি বলে দেয় উত্তীর্ণ খরচ অর্থাৎ উত্তীর্ণ হয়ে গেছে, দ্যাট মিনস সেটি ব্যয় হয়ে গেছে, মনে থাকবে। তাহলে এখানে উত্তীর্ণ বলেছে না অনুত্তীর্ণ বলেছে? এখানে বলেছে অনুত্তীর্ণ, দ্যাট মিনস এটিও কি হবে? এটিও ভাইয়া সম্পদ হবে। অনুত্তীর্ণ মানে হচ্ছে অগ্রিম খরচ, অনুত্তীর্ণ খরচ মানে অগ্রিম খরচ। আর এখানে কি বলেছে? অনুপার্জিত সেবায়, তার মানে এটি দায়, তার মানে এটি দায়, এটি সম্পদ, এটা বিপরীত সম্পদ। তাহলে বন্ধ করব না কাকে? উত্তর হচ্ছে খ নাম্বার। ভাইয়া গ নাম্বার কেন হবে না? ক্রয় ব্যয় হিসাব, বিক্রয় ব্যয় হিসাব। অন্তর্মুখী পরিবহন খরচ, অন্তর্মুখী পরিবহন খরচ মানে কি বলেন তো? ক্রয় পরিবহন, তাহলে ক্রয় পরিবহনও ব্যয় হিসাব, সবগুলোই অস্থায়ী। অবচয় ব্যয় হিসাব, বেতন ব্যয় হিসাব, কমিশন ব্যয় হিসাব, সবগুলোই কি? সবগুলোই অস্থায়ী। তাহলে এটা উত্তর হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে উত্তর হবে খ। এগুলো সবই আমাদের স্থায়ী হিসাব, সে কারণে আমরা কি করব না? বন্ধ করব না। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। হ্যাঁ স্থায়ী হবে, হ্যাঁ সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে উত্তর হবে খ। এবার আসি 9 নাম্বার। ও আচ্ছা 9 নাম্বার একই প্রশ্ন হয়ে গেছে দুইবার, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমরা সকলে বুঝতে পেরেছি, রাইট? তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে কি করতে হবে? সুন্দর করে সমাধান করতে হবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে। এটা মেডিসিন বইতে কি আলাদা করে মনে হয় দেয়া আছে না নাই আমি জানি না, দেয়া থাকতেও পারে আবার কারো মধ্যেও থাকতে পারে, হয়তো বা আলাদা করে দেয়া নাও থাকতে পারে। তো আপনাদের কাছে যাদের কাছে এক্সট্রা বই আছে, এক্সট্রা বই থেকে প্র্যাকটিস করবেন। আর যার কাছে এক্সট্রা বই নাই তার প্র্যাকটিস না করলেও হবে, সে জাস্ট যা পড়াইলাম আর যে প্রশ্নগুলো দেখাইলাম এগুলো দেখলেই হবে, এগুলাই বারবার আসে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের সমাপনী দাখিলা, ঠিক আছে। মেডিসিন বই থাকলে প্র্যাকটিস দিয়ে, আর না থাকলেও প্রবলেম নাই। মেডিসিন বই করতে যাইতে যাইতে মানে এগুলো হচ্ছে বেসিক টপিক, বুঝছেন? এগুলো বেসিক টপিক, আপনি দেখবেন যে কোনো টপিকের মধ্যে ঢুকে আছে এগুলো, এরকম হচ্ছে বিষয়গুলো, ঠিক আছে। ওকে, হ্যাঁ রাবির জন্য ইম্পর্টেন্ট, রাবিতে একটা করে প্রশ্ন আসে এই টপিক থেকে, রাবির জন্য ইম্পর্টেন্ট, রাবিতে একটা করে এই টপিক থেকে প্রশ্ন আসে, বুঝছেন? রাবির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, রাবিতে একটা করে এই টপিক থেকে প্রশ্ন আসে, বুঝতে পেরেছেন? রাবির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট ভাইয়া, অবশ্যই ইম্পর্টেন্ট। মনে রাখবেন রাবির জন্য এবং গুচ্ছের জন্য প্রতিটা টপিকই ইম্পর্টেন্ট। কেন? কারণ রাবি এবং গুচ্ছে 30 মার্ক এবং 35 মার্ক, তার মানে অ্যাকাউন্টিংয়ের টপিকই আছে 20টা বা 21টা। তো টপিকের বাইরেও তাদেরকে প্রশ্ন করতে হয়, অর্থাৎ প্রতিটা টপিক থেকে দেখবেন রাবি গুচ্ছ প্রশ্ন করে, ঠিক আছে। তাহলে রাবির জন্য কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মাথায় রাখতে হবে রাবি গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে আমরা যেটা পড়াশোনা করলাম সেটা হচ্ছে কি পড়াশোনা করলাম বলেন তো? আমরা আজকে কি টপিকে পড়াশোনা করলাম, কে বলতে পারে? বলেন, কি টপিকে পড়াশোনা করেছি? কেউ জানি না, দেখি কে বলে। হ্যাঁ রাবি বেসিক থেকে প্রশ্ন করে, এটা বেসিকই। এত তাড়াতাড়ি শেষ আজকে, কেন আরো ক্লাস করতে চান? হ্যাঁ আজকে তাড়াতাড়ি, আজকে বেশি প্যারা দিইনি, ঠিক আছে। আজকে যদি এর মধ্যে আবার আপনাদেরকে ভুল সংশোধনী করাইতাম না তাহলে একটু মাথাটা আবার খারাপ হয়ে যাইতো, তো মাথা খারাপ হোক এটা আমি চাইনি, ঠিক আছে। তো সেই কারণে আমি দ্রুত শেষ করাইলাম। ওকে, সেই কারণে দ্রুত শেষ করাইলাম। তাহলে আপনাদের আগামীকালকে, ঠিক আছে, আপনাদের কবে? আগামীকালকে রুটিন ওয়াইজ আমাদের ক্লাস হবে ভাই, আগামীকাল, ঠিক আছে। আগামীকাল আমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে। আর পরশুদিন শুধুমাত্র আমাদের ওই যে ক্লাসটা কি যেন, আমাদের ম্যানেজমেন্ট ক্লাস হবে। কেন? কারণ ম্যানেজমেন্টের একটা ক্লাস হলে ফার্স্ট পেপার শেষ, ঠিক আছে। তাহলে ফার্স্ট পেপার যদি আমাদের শেষ হয় সেই জন্য একটা ক্লাস আমরা পূজার আগে দিয়ে দিচ্ছি, দিয়ে পূজার ছুটি থাকবে। এই পূজার ছুটির ফাঁকে আপনাদের যতগুলো পড়াশোনা বাকি, ঠিক আছে, যতগুলো পড়াশোনা বাকি সব পড়াশোনাগুলো তুলে নিতে হবে, ঠিক আছে। সব পড়াশোনাগুলো আপনাদেরকে তুলে নিতে হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার ভাইয়া? তো যাই হোক, আপনাকে 15 তারিখ পর্যন্ত মিস করব। আচ্ছা সমস্যা নাই, মিস করার কোনো দরকার নাই, পড়াশোনাকে মিস করেন, হ্যাঁ। আচ্ছা নো,
তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো করে পড়াশোনা করেন, ঠিক আছে? আজকে ক্লাসে যেরকম সবাই সুন্দর মতো ক্লাস করলেন, প্রতিটা টিচারের ক্লাসে এভাবে সুন্দর করে ক্লাস করবেন, তাহলে প্রতিটা টিচারই আপনাদেরকে ভালোবাসবে, আপনাদের জন্য মন খুলে দোয়া করবে, বুঝছেন? ওকে, এই যে ক্লাসে আজকে যা যা লিখেছি সব কিন্তু এখানে পিডিএফ হয়ে গেছে, কিন্তু এই পিডিএফটা আমি দিব না। আজকে ক্লাসে যা যা পড়াইলাম না, এটা সবগুলো পিডিএফ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন তাহলে, ইনশাল্লাহ দেখা হবে আবারও। হ্যাঁ, পূজার ছুটির পরে ইনশাল্লাহ আবার অ্যাকাউন্টিং ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, এই ছুটির মধ্যেও আপনাদের ইনশাল্লাহ খোঁজ খবর নিব, সবই হবে। তো সবাই ভালো থাকেন তাহলে, আজকে এখানে শেষ করি, আল্লাহ হাফেজ। যারা পূজা যাদের, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা থাকলো, ভালো মতো নিরাপদে সবাই উৎসব পালন করেন, চেষ্টা করেন পড়াশোনা মধ্যে থাকার। ওকে ভাইয়া, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।